This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে একেবারে সেরা খবর আপনাদের সামনে নিয়ে আসি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ পাঁচ কথায় অবশ্যই নজর দিল্লিতে, তার কারণ নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত আমরা দেখেছি স্পষ্ট, এবং নির্বাচন কমিশনের তলবে ইতিমধ্যেই দিল্লিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছেন মনোজ পান্ত। এই মুহূর্তের ছবিটা ঠিক কি, কখন তিনি হাজিরা দিচ্ছেন, কখন কথা হবে, ফুল বেঞ্চের সামনে কখন মনোজ পান্ত গিয়ে বসবেন, সবটাই এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে যখন এই কমিশনের বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, যখন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি রাজ্যের বক্তব্য তুলে ধরছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে, ঠিক তখনই একটি নাটকীয় ঘটনা ঘটে গিয়েছে। এখানে এই মুহূর্তে যে কালো গ্রিল দেখতে পাচ্ছ, এখানে কিছুক্ষণ আগে কয়েকজন যুব কংগ্রেসের কর্মী এসে ঠিক এই জায়গাতেই তারা এসে একটি পোস্টার লাগিয়ে দিয়ে যায় যে জাতীয় নির্বাচন কমিশন আদতে ভোট চুরির একটি অর্গানাইজেশন। আমি কিছুটা বাদিকে দেখানোর জন্য আবেদন করব আমার ক্যামেরাম্যানকে। এখানে প্রচুর পুলিশ কর্মী এখানে উপস্থিত রয়েছেন, তারা সঙ্গে সঙ্গে তারা এখানে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে সেই পোস্টার তারা ছিঁড়ে দিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ একটা নাটকীয় পরিস্থিতি এখানে তৈরি হয় যখন রাজ্যের মুখ্য সচিব তাকে ডাকা হয়েছে। এই খবর শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ নয়, সারা দেশের ক্ষেত্রে আজকে মনোজ পান্তকে ডাকার একটি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে। তার কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ডাকা হয়েছে। আগামী দিনে বিরোধী শাসিত প্রত্যেকটা রাজ্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ডাকা একটি বড় বার্তা হতে চলেছে যে কমিশন তাদের নির্দেশ না মানলে রাজ্য সরকারগুলির ক্ষেত্রে কতটা কঠিন অবস্থান নিতে পারেন। আর ঠিক এই সময়টাকেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে যখন এই গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। সেই সময়তে কংগ্রেসের তরফ থেকে এখানে পোস্টার লাগিয়ে দিয়ে যাওয়া হলো যে আদতে জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে একটি ভোট চুরির সংস্থা। অর্থাৎ একটা পলিটিক্যাল মেসেজ যেমন আসছে, তার পাশাপাশি এখানে কিন্তু আমাদের নজর প্রতি মুহূর্তে থাকছে অভ্যন্তরে কি বৈঠক চলছে সেদিকে। আমরা প্রথম থেকেই যে কথা জানাচ্ছি যে 5 আগস্ট এবং 8 আগস্ট পরপর দুটি চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। দুটি চিঠিতেই স্পষ্টভাবে কমিশনের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে কমিশনের নির্দেশ অনুযায়ী 4 জন অফিসারকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। সেই নির্দেশের এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, তোমার সঙ্গে আবারও কথা হবে, কারণ এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। কি কথা হয় অবশ্যই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। সুকান্ত মজুমদার কি বলছেন এ নিয়ে শুনবো। তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে, তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চলতে পারে না। সংবিধানের কথা শুনবে, সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমলা দিতে হয়, নির্বাচন কমিশন সেই কানমলাই দিচ্ছে। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্য সচিব, কিন্তু কেন গেলেন, কি কারণে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে যেতে হলো রাজ্যের মুখ্য সচিবকে, এর প্রেক্ষিতটা কি সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। দীক্ষা, দেখো, সংবিধানের অনুচ্ছেদ 256-তে স্পষ্টভাবে বলা রয়েছে যে রাজ্যের কখনো যে মুখ্য সচিব হয়ে থাকেন তাকে কিন্তু কেন্দ্রের যে আইন রয়েছে বা সংবিধান রয়েছে তা তিনি মেনে চলতে বাধ্য। এবং সেই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু সংবিধান মেনে বা আইন মেনে সেই কাজটা করে চলে। এবং জাতীয় নির্বাচন কমিশন সেই আইন মোতাবেকই, অর্থাৎ যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 যে কথা ধরে, সেই কথা ধরেই কিন্তু মুখ্য সচিবকে এই নির্দেশটা দিয়েছিলেন 5ই আগস্টের চিঠিতে যে কেন 5 জনকে সাসপেন্ড করতে হবে
হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, সেটা 5ই আগস্ট স্পষ্ট করা ছিল। কিন্তু মুখ্য সচিবের সেটা তো হয়নি। পরবর্তী ক্ষেত্রে 8ই আগস্ট আরেকটা রিমাইন্ডার লেটার আসে, সেখানেও সেই কার্যকর হয়নি জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ বলা যেতে পারে সেটাতে। তারপরে গতকাল আমরা দেখলাম 12ই আগস্ট মুখ্য সচিবকে ডেকে পাঠানো হলো। মুখ্য সচিবকে হয়তো তলবে এটাই জিজ্ঞেস করবেন, আজকে ফুল বেঞ্চের সামনে তিনি বসবেন এবং তাকে এটাই জিজ্ঞাসা করা হবে যে মুখ্য সচিব কেন এই যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজটি কেন করেননি। কারণ যতই মুখ্যমন্ত্রী বলে থাকুন কেন যে যতক্ষণ না নির্বাচন দিন ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের যারা নির্বাচনের কাজ করছেন তারা রাজ্য সরকারের অধীনে, তারা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে নয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আজকে স্পষ্ট গতকালের চিঠিতে বলে দিয়েছে, প্রোটেকশন রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট 1950 19 সিসি এবং 32তে সেখানে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে ভোটার তালিকা শুরু থেকে আরম্ভ করে যখন যারা যে কর্মচারী ডেপুটেশনে থাকেন তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আওতাতেই পড়ে যান। ফলে সেখানে তাদের অধিকার আছে তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে, আর সেই কারণেই তারা শাস্তি দিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। কিন্তু মুখ্য সচিব সেই শাস্তি দেননি, সেটা জানার জন্যই কিন্তু মুখ্য সচিবকে যেতে হলো, কারণ তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান। যতই সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী হন না কেন, প্রশাসনিক প্রধান কিন্তু মুখ্য সচিব মনোজ পান্ত। দীক্ষা, তোমাকে ধন্যবাদ। এটা কত বড় লজ্জার, আমার রাজ্যের মুখ্য সচিবকে ফুল বেঞ্চের সামনে হাজির হতে হচ্ছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এসআইআর এর বিরুদ্ধে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলছে যে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ এবং কেন্দ্রীয় সরকার যদি কমিশনের কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। নতুন মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নিজেকে যোগ্য মনে করলে সারা দেশে এসআইআর চালু করুন। শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়, নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। লোকসভা ভেঙে সারা দেশে এসআইআর করুন, তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেন। আমার আপনার ইচ্ছাতে লোকসভা ডিসলভ হয় না। একটা লোকসভা তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। লোকসভা থেকে কোনো সরকার সরবে কি ডিসলভ হবে সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। আলতু ফালতু আওয়াজ মেরে তো কোনো লাভ হবে না। ওগুলো ভোটের সময় বলতে হয়, সেগুলো বলছে, কিন্তু বলছে না। আমরা আমাদের নীতিগতভাবে বিরোধিতা করছি। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি। রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট যে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোটটাকে নিশ্চিত করতে চাই। এবার অভিষেকের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ উঠল। সরাসরি অভিষেককে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের এবং ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হচ্ছে। ভুয়ো ভোটারের সাহায্যেই কি জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন অনুরাগ ঠাকুরের। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में
डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, बिष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল? তো ওই বুথে আপনি রিপোল চাইলেন না, আর আজকে আপনি এসছেন অভিযোগ নিয়ে, কি করে হবে এটা? এদিকে আবার দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। এসআইআর আবহে কংগ্রেস তৃণমূল কাছাকাছি নিয়ে ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী। তৃণমূল বুঝেছে একার পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই একসঙ্গে আসার চেষ্টা, কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কোনো নতুন ইঙ্গিত নাই, নতুন সমীকরণ নাই, নতুন বিকিরণ নাই, কিছুই নাই। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের মনে হয়েছে যে এই এসআইআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একার দমে হবে না, তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে। রাহুল গান্ধী তো অভদ্র লোক নয়, বলেছে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সমীকরণ, তার বিকিরণ, তার কোনো সম্পর্ক নাই। বিহারে এসআইআর মামলায় আরও সুবিধাজনক জায়গায় জাতীয় নির্বাচন কমিশন। কমিশন যে নথি চাইছে তা ভোটার বান্ধব। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 11টির মধ্যে একটি নথি চাওয়াতে আপত্তি কোথায়? প্রশ্ন সর্বোচ্চ আদালতের। নথি নিয়ে ফের আপত্তি আইনজীবী অভিষেক মানু সিংভির। ভোটার কার্ড কেন মান্যতা নয়? ভোটের মুখে এসআইআর কেন? প্রশ্ন সিংভির। এদিকে ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে যান সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর। এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে অমিত মালব্যর দাবি, 1980 সালে দেশের নাগরিকত্ব পান সোনিয়া গান্ধী। টাটাকে তাড়িয়েছে তৃণমূল। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে শিল্প। সিঙ্গুরের আলু চাষিদের আন্দোলন মঞ্চ থেকে আশ্বাস শুভেন্দু অধিকারীর। শুধু সিঙ্গুর নয়, বাংলায় সর্বনাশ করেছে তৃণমূল। বাংলাকে বাঁচাতে তৃণমূলকে তাড়াতেই হবে, ডাক বিরোধী দলনেতার। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি, দিতে আপনাকে হবে। সিঙ্গুরে কৃষক আন্দোলনে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা। ডানকুনিতে বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা ছবি দেখাবো আপনাদের। জয় বাংলা স্লোগানও ওঠে। তৃণমূলের মদতে কালো পতাকা অভিযোগ বিজেপির। ছবি দেখাচ্ছি আপনাদের। ডানকুনিতে এই ছবি এই মুহূর্তে। সনদ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি। সনদ, ঠিক কি হয়েছিল ওই সময় যদি বলো আরেকবার। দেখো মঞ্জিরাবি, আজকে যখন শিমুলের যে বিক্ষোভ সমাবেশ, অর্থাৎ কৃষকদের চাকরি যে শিমুলের সেই সমাবেশে শুভেন্দু অধিকারী ঠিক ডানকুনি টোল প্লাজা যখন কাজ করছিলেন, সেই সময় একদল যুবক ডানকুনি টোল প্লাজার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাকে স্লোগান, স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। এবং ওখানকার যেটা বক্তব্য শুভেন্দু অধিকারীর পরেই কিন্তু এখানে সবাই এসে শিমুলের যে সভা সেখানে এসে যোগ দেয়। পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারীও হুঁশিয়ারি দিয়েছেন এবং তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি
অভিযোগ রাখেন। পাশাপাশি ওখানকার যারা সাধারণ যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের যেটা দাবি যে বর্তমানে যে ভোটার কার্ড সংশোধনী বা যে সংশোধনী চলছে সেই নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কোনো দলীয়ভাবে পারেননি, তারা এলাকার সাধারণ মানুষ, তারা ক্ষোভ দেখিয়েছেন। উল্টো দিকে যেটা বিজেপির যেটা আরো বক্তব্য এবং শুভেন্দু অধিকারী যেটা তীব্র কথা তুলে জানিয়েছেন, তিনি বারবার এই ধরনের ঘটনা ঘটলে তিনি তার পাল্টা জবাব তিনিও দেবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ। রাজ্যের সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখাতেই হবে। সাংবাদিক বৈঠকে ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের। দুপুর 3টা থেকে রাত 9টা বাংলার সিনেমা হলে এটাই প্রাইম টাইম। পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠক করেন অরূপ। আর বৈঠকেই প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানোর সিদ্ধান্ত হয়। বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমা প্রাইম টাইমে দেখাতেই হবে ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাসের। বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, এটাকে আরো পুনরুদ্ধান, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছেন, যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না, প্রপার এক্সিবিট করার জায়গা পান না, কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায়, একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা। ফলে কি হতো, এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিন, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে হবে। এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম। যেটা সিঙ্গেল স্কিম, সেখানে 365 দিন একটা করে বাংলা সিনেমা চলবে। যেগুলো মাল্টিপ্লেক্স, সেই মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সে দুটো স্ক্রিন আছে সেখানে 365 × 2 730টা শো চলবে বছরে। আরও বেশি করে বাংলা সিনেমাকে এগোবার জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যা রুচি, আমাদের যা ভালো লাগার সিনেমা, সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ডিসিশনটা আমার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো, কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেত। কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো ধূমকেতু মুক্তির আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব শুভশ্রী। রং মিলিয়ে পড়লেন পোশাক। স্বাধীনতা দিবসের আগে কাল মুক্তি পাচ্ছে দেব শুভশ্রীর ছবি ধূমকেতু। ছবি মুক্তির আগে নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে যান দুজনেই। 10 বছরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তাদের সেভাবে দেখা যায়নি। ছবির ট্রেলার মঞ্চে দুজনকে দেখা যায়, এবার দেখা যাবে ধূমকেতু ছবিতেও। শান্তি চাইলাম, কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে, সবাই যেন আমরা ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। বড় মা খুব জাগ্রত একটা মা। আমি খাদানো এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমার ছবি ধূমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে হল ভর্তি লোক হচ্ছে, তো মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম।